মাটি কাঁপছে, টের পাচ্ছেন? 2025-এর শুরুতে জানুয়ারি মাসে ঢাকা শহর দুবার কেঁপে ওঠে। ঢাকা থেকে 482 কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়ানমার ও 618 কিলোমিটার দূরে অবস্থিত চীনের ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল প্রায় গোটা দেশ। সেদিন ভূমিকম্পের খবর পড়ে মনে হয়েছিল, এই শহর কি যথেষ্ট রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা জলবায়ু দুর্যোগ ও সেই সংক্রান্ত বৈশ্বিক সচেতনতার অংশ হিসেবে আসা এক জরুরি ধারণা, যার অর্থ এবিলিটি অফ পিপল অর থিং টু রিকভার কুইকলি আফটার সামথিং আনপ্লেজেন্ট। ঢাকা শহর ও এর অধিবাসীরা কি প্রস্তুত ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলা করার জন্য ও শহরের পরিবেশ পুনরুদ্ধারের জন্য? 7 বা 8 মাত্রার ধাক্কা খেয়ে তবেই কি আমাদের শহরের রেজিলিয়েন্স নিয়ে বোধোদয় হবে? ঢাকা কতটা কাঁপলে ভয় কাঁপবো আমরা? ঢাকা থেকে বলছি দ্বিতীয় পর্বে, আমি নবনীতা ইসলাম। গত পর্বে আলাপ তুলেছিলাম, আমরা যারা স্বপ্ন নিয়ে এই জাদু শহরে এসেছি একটা ভিত্তি নির্মাণ করতে, সেই শহরের নিজের ভিত্তি ঠিক আছে তো? ঢাকা শহরের জলাশয়, খাল, বিল, কৃষিযোগ্য ভূমি রাশির সাথে মুনাফা তাড়িত রিয়েল এস্টেট মার্কেটের বিনিয়োগের সম্পর্ক নিয়ে আমরা কথা বলেছি। দুঃখজনক হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলোকে আমরা আলাদা আলাদা করে দেখি। ব্যাপারটি এমন আলাদা করে দেখাটা ভুল, কারণ এই ধরুন আপনি যে কাপড়টা পরে আছেন তার প্রতিটি সুতার সাথে অন্যান্য সকল সুতার আছে একটি জটিল বুনন ও নির্ভরশীলতার সম্পর্ক। এটাই পরিবেশের ক্ষেত্রে ঘটে, যা আমরা প্রকৃতি বিচ্যুত শহরে মানুষরা ভুলতে বসেছি। তাই ঢাকা থেকে বলছি পর্বগুলোতে ঢাকা শহরের পরিবেশগত বিভিন্ন বিচ্ছিন্ন সূত্রকে সংযুক্ত করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি সেই মিসিং লিঙ্কগুলোকে, যেগুলো বারবার আমাদের নজর এড়িয়ে যাচ্ছে এবং আমরা ব্যর্থ হচ্ছি আমাদের শহরের পরিবেশকে রক্ষা করতে। জলাশয়, খাল, বিলের হ্রাস এবং শহরের কাঁপন যে একই সূত্রে গাঁথা, তা আমাদের মতো সাধারণ নাগরিকদের বোঝা অত্যন্ত জরুরি। 2013 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তৈরি একটি ইন্ডেক্সে ঢাকা বিশ্বের প্রথম 20টি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। বেঙ্গল রিজিয়নের ইতিহাসে অনেকগুলো উল্লেখযোগ্য ভূমিকম্পের দৃষ্টান্ত রয়েছে। 1548 সালে সিলেট এবং চিটাগংয়ের ভূমিকম্প, 1762 সালের ভূমিকম্প, 1885 সালে বেঙ্গল ভূমিকম্প, যার কারণে ব্রহ্মপুত্র নদের ধারার গতিপথ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, এবং 1897 সালে গ্রেট ইন্ডিয়া আর্থকুয়েক বা আসাম ভূমিকম্প। 1961 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতি 10 বছরে ভূমিকম্পের ঘটনা 2 থেকে ক্রমান্বয়ে বেড়ে 38 সংখ্যায় পৌঁছেছে। এর মাঝে প্রায় 4-5টি ভূমিকম্পের এপিসেন্টার ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থিত ছিল। কিন্তু ঢাকা শহরের ভূমিকম্প প্রবণতা ও জলাশয়, খালবিল হ্রাসের সম্পর্কটা কি? 1971 সালে স্বাধীনতার পর থেকে রাজধানী ঢাকা শহরে ঘটে চলেছে নির্বিচার ও অভূতপূর্ব নগরায়ন, যার একটি বড় অংশ হয়েছে অনৈতিকভাবে দখলকৃত প্লাবনভূমি, জলাশয় এবং খালবিল ভরাট করে। 2008 সালের একটি গবেষণা বলছে 1967 থেকে 2008 সালের মধ্যে ঢাকা শহর হারিয়েছে প্রায় 33% জলাশয় এবং প্লাবনভূমি। একই গবেষণায় বেরিয়ে এসেছে যে এই দখলকৃত 33% জলাশয় ও প্লাবনভূমিতে যে নগরায়ন হয়েছে তার ভবনগুলোই ভূমিকম্প প্রবণতার দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঢাকা শহরের ভূমিকম্প প্রবণতা ও জলাশয়, খালবিল হ্রাসের সম্পর্কের গল্প কি এখানেই শেষ? না। জলাশয়, নদী, খালবিলের নির্বিচার দখল ও অবশিষ্ট জলাশয়গুলোর পানির ভয়াবহ দূষণের কারণে ঢাকা শহরের এই যে বিপুল জনগোষ্ঠী, তাদের সুপেয় পানির সংকট দিনে দিনে বেড়ে চলেছে। এই চাহিদা মেটানোর জন্য চাপ পড়ছে ভূগর্ভস্থ পানির উপর। ঢাকা ওয়াসার 2টো ট্রিটমেন্ট প্লান্ট শহরের অধিবাসীদের পানির চাহিদার মাত্র 20% মেটাতে পারে। বাকি পুরোটার জন্যই শহরবাসী নির্ভরশীল ডিপ টিউবওয়েলের উপর। 2022-এ নিউ এইচবিটির একটি প্রতিবেদন অনুযায়ী ডিপ টিউবওয়েলের সংখ্যা 940টিতে এসে ঠেকেছে, এবং সেটাও আনঅফিশিয়ালি। আর তার ফলে প্রতি বছর আমাদের ভূগর্ভস্থ পানির স্তর
গড়ে 3 মিটার করে নেমে যাচ্ছে। তৈরি হচ্ছে ভূগর্ভের মাটির স্তরে ভ্যাকিউম, যা কিনা পৃষ্ঠদেশের মাটির ধসের কারণ হতে পারে যে কোনো সময়, এবং ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহু গুণ। শুরুতেই প্রশ্ন তুলেছিলাম, আমরা কতটুকু প্রস্তুত ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলার জন্য? আমাদের গোল্ডফিশ মেমোরি, বিস্তৃত পরায়ণ জাতি। তাই মনে করিয়ে দিই, 2013-র 13ই মে ঢাকা শহরে ভূমিকম্পের ঝাঁকুনি ছাড়াই ঘটে মর্মান্তিক এক ভবন ধস। হ্যাঁ, রানা প্লাজা ধসের কথা বলছি। ভূমিকম্পজনিত কোনো কাঁপুনি ছাড়াই 8 তলা গার্মেন্টস ভবনটি শুধুমাত্র স্ট্রাকচারাল দুর্বলতার কারণে ধসে পড়ে। মৃত্যুবরণ করেন প্রায় 1134 জন মানুষ, আহত হন আরও আনুমানিক 2500 মানুষ। রানা প্লাজা ধসের পর সরকারি পর্যায়ে ভবনের স্ট্রাকচারাল সুরক্ষা নিয়ে কিছুটা নাড়াচাড়া পড়লেও ভূমিকম্প রোধের জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তার প্রমাণ 2022 সালে রাজুকের করা একটি সার্ভে। পর্যবেক্ষণে বেরিয়ে আসে যে টাঙ্গাইল মধুপুর ফল্ট লাইনে মাত্র 6.9 ম্যাগনিটিউডের ভূমিকম্পই ধসিয়ে দেবে ঢাকা শহরের প্রায় 8,65,000 ভবন। সার্ভে করা 1.95 লক্ষ ভবনের মধ্যে 67% ভবনেই নির্মাণ বিধিমালা অমান্য করা হয়েছে। এত ভবিষ্যৎবাণীর পরও আমাদের কি টনক নড়েছে? সরকারি বা বেসরকারি পর্যায়ে আমরা কি স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট নগরায়ন এবং ভূমিকম্প থেকে সুরক্ষিত ভবন নিয়ে কোনো কার্যকর নীতিমালা বা পরিকল্পনা করেছি? ভূমিকম্প প্রতিরোধক নগরায়ন সংক্রান্ত দিক নির্দেশনার জন্য 2012-তে বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারি গঠন করা হয়েছিল। 2014-তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আরবান রিস্ক অ্যাসেসমেন্ট গাইডলাইন প্রকাশিত হয়। এই ডকুমেন্ট বলছে শহরের আসন্ন দুর্যোগগুলো নিয়ে কাজ শুরু হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কত দূর এগিয়েছে সেই চেষ্টা? আমরা কি এই উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি? ক্ষমতা, গণতন্ত্র নিয়ে প্রতিদিন আমাদের কত আলাপ, কিন্তু প্রতিদিন এই ঢাকায় ভূমিকম্পের বিপদে থাকা মানুষগুলোর সামগ্রিক জনস্বার্থ নিয়ে আসলে আমরা কতটা ভাবি? কতটা ভাবেন আমাদের নীতি কারবারিরা? এখনই সময় এগুলো নিয়ে ভাবার, না হলে এই শহরের 2 কোটি অধিবাসীর কষ্টে অর্জিত মাথার উপর ছাদটুকুও থাকবে না অদূর ভবিষ্যতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন।